ধোয়া ওঠা চায়ের কাপে জিভটা একটু ঠেকিয়ে মুখ দিয়ে কেমন যেন একটা উহ উহ শব্দ করে উঠল লোকটা। এই শীতের নিস্তব্ধ সকালে সেটাই যেন কেমন রাত জাগা পাখির কণ্ঠস্বরের মতো শোনালো। মনে হলো দূরে কোনো সাপদ যেন শেষ রাতের শিকারটির শরীরের অবশিষ্ট মাংসটুকু নিংড়ে পরম তৃপ্তিতে একটা শব্দ নির্গত করল মুখ থেকে। ভোরের কুয়াশায় অস্পষ্ট হয়ে আছে চারপাশটা। জঙ্গলের একদম শেষের দিকে বাংলোটা। কাচের জানলা, কাঠের দরজা, পালিশ করা ঝা চকচকে নয়, নিতান্তই বন্য আবলুস কাঠের অপরিপক্ক হাতে বানানো দরজা। কোন রকমে কাঠের ওপর কাঠ শুইয়ে যেন কেউ পেরেক পিষে দিয়েছে হাতের জোরে। আমি শশব্যস্ত হয়ে লোকটার দিকে তাকিয়ে বললাম, চাটা কি খুব বেশি গরম? খেয়াল করলাম লোকটার চোখে কেমন যেন একটা বিষাক্ত চাহনি। চোখের দুই প্রান্তের সাদা অংশটুকু যেন রক্তাভ হয়ে উঠছে ধীরে ধীরে। লাল বর্ণালীর বিচ্ছুরণে বীভৎসভাবে কেঁপে উঠছে চোখের পাতা দুটো। লোকটা সারা গায়ে একটা চিটচিটে তুলোর কম্বল জড়ানো। এই শীতে একটা ছেঁড়া গেঞ্জি পড়েছে। কম্বলটাকে কোনো মতে গায়ের দুপাশে জড়িয়ে মাথার টাকে হাত বুলোতে বুলোতে ক্ষীণ ভাঙা স্বরে লোকটা বলল, नहीं बाबूजी, चाय एकदम ठीक है। লোকটার গলায় কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। মুখের দাড়িগুলো চামড়ার সাথে এঁটে বসে রয়েছে মনে হচ্ছে। আমি একটু ইতস্তত বোধ করলাম। আর সারাদিন মঞ্জুষাকে নিয়ে লং জার্নি করে এতদূর আসতে হয়েছে। মঞ্জুষা গ্রামের মেয়ে। বিয়ের আগে কখনো এতটা পথ একদিনে যাতায়াত করেনি। ও শরীরের গড়ন পাতলা, ছিমছিমে। আমার সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম এতটা পথ জার্নি করে ওকে আসতে হলো। তাই এসেই ঘুমিয়ে পড়েছে। আমিও আর ডাকিনি ওকে। ঘুমন্ত মঞ্জুষা নীরব স্থির মুখাবয়ব আমার বড়ই প্রিয়। অদ্ভুত একটা মৃদুরতা খেলা করে তখন ওর চোখে। শান্ত পলকগুলি নিশ্চিন্তে বিশ্রাম নেয়। লোকটা আমাকে একবার আপাত মস্তক দেখে নিয়ে সাপের মতো হিস হিস শব্দে জিজ্ঞাসা করল, बीबी जान कहाँ है बाबूजी? দেখলাম লোকটার চোখ ডাইনিং স্পেস ছাড়িয়ে পৌঁছে গেছে আমাদের বেডরুমের দরজায়। গলা উঁচু করে সেখানে যেন কিছু খুঁজছে লোকটা। আমি একটা কৃত্রিম কাশি কেশে বললাম, আসলে এতদূর জার্নি করার অভ্যেস নেই ওর, তাই এসেই ঘুমিয়ে পড়েছে। আমরা সুদূর কলকাতা থেকে আসছি, বুঝলেন মশাই। এতদিন ওখানেই আমার ব্যবসাপত্র সব ছিল, আমি দেখাশোনা করতাম সব কিছু। তারপর আমার বাবা গত হলেন হঠাৎ, হার্ট অ্যাটাক। বাবার বরাবরের ইচ্ছে ছিল আমি যেন এই উত্তরবঙ্গের ব্যবসাটা দেখি। আমাদের ব্যবসার আসল গোড়াপত্তন তো এই পাহাড়েই। নাগা, গোর্খা, লেপচা এরাই তো আমাদের ব্যবসার প্রথম শ্রমিক ছিলেন। তারপর ধীরে ধীরে কলকাতায় নতুন কোম্পানি হলো, সেখানেই সব কিছু সেটেলড হয়ে গেল। আমার জন্ম কলকাতায়, সিকিমে বহুবার এসেছি, তবে ব্যবসার জন্য যে এভাবে পাকাপাকি চলে আসতে হবে বউকে নিয়ে, তা ভাবিনি। আমি খেয়াল করলাম লোকটা আমার কথা শুনতে শুনতে খুব মনোযোগ সহকারে চাটায় ফু দিচ্ছে। শীতের দাপুট এখানে এতটাই যে এক একটা ধূম্রজালের রেখাও যেন বাতাসে দৃশ্যমান হয়ে মিলিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে একটা আলতো উত্তাপের পরশ। আমি আর মঞ্জুষা বাংলোতে ঢোকার পর থেকেই লোকটা আমাদের ফলো করে চলেছিল ক্রমাগত। পাঁচিলের ওপাশ থেকে লক্ষ্য করেছিল আমাদের আচরণ, চলাফেরা। কান পেতে শোনার চেষ্টা করেছিল আমাদের কথাবার্তা। লোকটার সব থেকে বেশি নজর ছিল মঞ্জুষার সদ্য ফুলে ওঠা মাতৃজঠরের দিকে, যাকে বলে বেবি বাম। মঞ্জুষা 7 মাসের গর্ভবতী। ওর সদ্য ফুলে ওঠা স্থূল শরীরটাতে ফুটে উঠেছে মাতৃত্বের গর্ভ লক্ষণ। যে কেউই মঞ্জুষাকে দেখলে বুঝতে পারবে যে সে মা হতে চলেছে। এই উটকো লোকটা যেন সেদিকেই তাকিয়েছিল একটা ভয়ালো দৃষ্টিতে। কোনো লোলুপতা কিংবা কামুকতা ছিল না সেই একজোড়া দৃষ্টিতে। পরিবর্তে সেখানে ছিল একটা আশঙ্কার মেঘ। মঞ্জুষাকে বেডরুমে বিশ্রাম নিতে বলে লোকটাকে আমি ঘরের ভেতরে ডেকে এনেছিলাম। পাহাড়ি গ্রাম্য এলাকা, হয়তো আমরা এখানে নতুন এসেছি তাই এদের কৌতূহল চাকার দিয়ে উঠেছে। তাই নিজেই শতপ্রবৃত্ত হয়ে এই পাগলাটে লোকটাকে নিজের ঘরে ডেকে এনে চা দিয়ে আলাপ জমাতে চেষ্টা করলাম।
নতুন জায়গায় প্রেগনেন্ট বউকে নিয়ে থাকবো। আশেপাশের মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় থাকলে বিপদে আপদে সাহায্য পাওয়া যাবে। পাহাড়ি মানুষদের পাথুরে শরীর, অসীম তেজ আর ভরপুর সাহস। প্রকৃতির পাগলামিকেও তারা বশে আনতে পারে। কিন্তু এই লোকটাকে দেখে মনে হচ্ছিল না তার আমাদের এখানে আসার ব্যাপারে কোনো কৌতূহল আছে। আমি বুঝতে পারছিলাম তার চোখ বারবার মঞ্জুষাকে খোঁজার চেষ্টা করছে। লোকটা আবার ঋণ গলায় প্রশ্ন করল, রেশম পথে যাবেন নাকি বাবুজি? এই বলি আচমকা যেন একটা অট্ট হাস্যে ফেটে পড়ল। আবার প্রশ্ন করল, রেশম পথ মালুম হ্যাঁ? এই কনকনে শীতের সকালেও যেন আমার ঘাড়ের পাশ দিয়ে একটা ঘামের নোনতা স্রোত নেমে গেল। টেনশন হলে আমার দুই হাঁটু বারবার ঠক্কর খায়। বুঝতে পারলাম শরীরে একটা দারুণ অস্বস্তি অনুভব করছি। গায়ে জড়ানো শালটা ভালোভাবে ঘাড়ের উপর দিয়ে আমি কয়েকবার ঢোক গিলে জবাব দিলাম, সেসব জানবো কি করে? আমি কি আর ওদিকে যাবো নাকি? ব্যবসা করতে এসেছি, নিজের কাজ নিয়ে থাকবো, অত বেকার সময় আমার নেই। লোকটা বুঝতে পারছে ওর ব্যঙ্গ তামাশাটা আমার মোটেই পছন্দ হয়নি। ডাইনিং এর দেওয়ালের এক কোণে টাঙানো একটা বাঘের ছালের দিকে হাঁ করে তাকিয়ে আছে লোকটা, যেন ওর দৃষ্টি গিলে খাচ্ছে সমস্ত ঘরটাকে। আমি এবার যার পর নাই বিরক্ত বোধ করলাম। এমনিতেই আমি একটু একা থাকতেই পছন্দ করি। নিজের ব্যক্তিগত ব্যাপারে উটকো লোকজনের নাক গলানো একেবারে পছন্দ করি না। নেহাত লোকটার কৌতূহল নিরসন করতে যেচে পড়ে ঘরে রেখে দুটো চা বিস্কুট দিয়েছিলাম, এখন দেখছি একেবারে মাথায় চড়ে বসেছে। আমার বিরক্তির বিষয়টা অনুধাবন করতে পেরে লোকটা নিজে থেকেই উঠে দাঁড়ালেন। খেয়াল করলাম উচ্চতা খুব বেশি নয়, গড়ন ও লিকলিকে সুতোর মতো, তবে চোখের মধ্যে যেন শিকারী ঈগলের ধূর্ত চাহনি। সাদা ধবধবে দাঁতগুলো যেন ওর শরীরের হিংস্রতার প্রতিক্রূপে শোভা বাড়াচ্ছে। আঙুলের নখগুলো অসম্ভব রকমের লম্বা, তবে তীক্ষ্ণ নয়, ভোঁতা। বহু বছর সেগুলোর উপর ধারালো কোনো বস্তুর ছোঁয়া না পড়ার ফলে সেগুলো তার কার্যক্ষমতা হারিয়েছে। লোকটা আমার দিকে তাকিয়ে কেমন যেন দাঁত চিপে মিড়মিড়িয়ে হেসে উঠল। সে যেন এক ষড়যন্ত্রের হাসি। আমিও না পেরে ঠোঁট মাক করে ভদ্রতাবশত একটু হাসার চেষ্টা করলাম। লোকটা উঠে দাঁড়িয়ে দুহাত জড়ো করে বলল, আগে বাবুজি, আপকা বাপ কা নাম ক্যা হ্যায়? আমি একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিলাম, এখানকারই স্থানীয় একটি হিন্দি ম্যাগাজিন। চোখ না সরিয়ে উদাসীনভাবে বললাম, নৃপেন্দ্র নারায়ণ সান্যাল। লোকটা যেন তার স্থানু প্রস্তরবোধ অবস্থা থেকে একটু কেঁপে উঠল। আমার দিকে তাকিয়ে দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলল, अच्छा है बाबूजी, बीवी को संभाल के रखिए। हाँ, मैं जा रहा हूँ। এই জায়গাটার আবহাওয়া আশেপাশের অঞ্চল থেকে একেবারে আলাদা। যখন সব জায়গায় বৃষ্টি হয়, হরিদুয়ার তখন কটকটে শুকনো, সূর্যের তেজে যেন ঝলসে যায় মাটি। আবার যখন হরিদুয়ারে বৃষ্টি, আশেপাশে তখন রোদ ঝিলিক দিচ্ছে গলিত সোনার মতো। লোকে বলে এই জঙ্গলের মধ্যেই নাকি বাস করে কোনো অদৃশ্য ডাইনি, আর পোষা কিছু নৌকওয়ালা শকুন আছে। তাদের নিয়েই নাকি সেই বুড়ি ডাইনি ইচ্ছা মতো আবহাওয়া পরিবর্তন ঘটাতে পারে। অবশ্য আমি এসব গুজবে কান দিইনি। পাহাড়ি গ্রাম্য জনপদ, সাপত সংকুল গহীন অরণ্য, জলীয় স্যাঁতস্যাঁতে পরিবেশ, এখানকার অশিক্ষিত মানুষদের মনে এরকম ভাবনা চেপে বসা অস্বাভাবিক কিচ্ছু নয়। আমি ওদের সায় দিইনি, আবার ওদের বিশ্বাসেও আঘাত করিনি। বছরের পর বছর যে নিয়ম বিশ্বাস চলে আসে, তার উপর সহজে অভিঘাত হানা যায় না।
তাদের নিজেরই অস্তিত্বের সংকট দেখা দেয়। মানুষেরা অতীত পন্থাকেই আঁকড়ে থাকতে চায়, বদলাতে চায় না। বিশ্বাস আসলে একটা লোহার শক্ত পেরেকের মতো। একবার যদি মনে গেঁথে যায়, তাকে উপড়ে ফেলা বড়ই কঠিন। যদি উপড়ে ফেলাও যায় কোনো মতে, তবে সেখানে সৃষ্টি হয় গভীর ক্ষত। সে ক্ষত ঢাকতে, প্রলেপ লাগাতে কেটে যায় আরো কয়েকটা যুগ। মঞ্জুষা স্বচ্ছন্দেই চলাফেরা করতে পারে। ডাক্তার বলেছে একদম নর্মাল প্রেগন্যান্সি, চিন্তা করার কোনো কারণ নেই, সবকিছু স্মুথলি হয়ে যাবে। তবে মঞ্জুষার শরীরটা বড় ক্ষীণজীবী, দুর্বল। অল্পেতেই বড্ড ক্লান্ত হয়ে পড়ে মেয়েটা। ওর সরু সুতোর মতো হাত দুটো যেন আর পেরে ওঠে না। আমিও মঞ্জুষাকে কোনো কাজ করতে দিইনি এতদিন, সব কিছু নিজেই করেছি। মঞ্জুষা অবশ্য আমাকে বড় ভালোবাসে। আমি বেশি কিছু কাজকর্ম করছি দেখে রাগি রাগি চোখ পুলিয়ে মিষ্টি স্বরে ধমক দেয় আমাকে। এই, তুমি আবার এসব নিয়ে বসেছো? লোকে কি বলবে? হ্যাঁ, এরকম একটা জোয়ান বউ থাকতে ছেলেটা গাধার খাটনি খাটছে। এক্ষুনি ওঠো বলছি নরেন। সাথে সাথে ভুরু দুটো উপরে তুলে জিভ কেটে আলতো লজ্জার ভঙ্গিতে মঞ্জুষা বলে, এ মা, আমি তোমার নাম উচ্চারণ করে ফেললাম। ছি ছি, স্বামীর নাম যে মুখে নিতে নেই। মঞ্জুষার ঠোঁট ছুঁয়ে তখন নামে সৌন্দর্যের খরস্রোতা নদী। আমি ঝাঁপিয়ে পড়ি সেই নদীতে, নিজেকে ভাসিয়ে দিই তার এলোপাথারি স্রোতে। ভেসে চলি, ভেসে চলি। মঞ্জুষা বয়সে আমার থেকে বেশ খানিকটা ছোট। আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের আগে কেউ কাউকেই চিনতাম না, তবে ছাদনা তলায় একবার মঞ্জুষাকে দেখেই ওর ওই মিষ্টি চাহনির প্রেমে পড়ে গেছিলাম আমি। বাসর রাতে লজ্জায় ঠোঁট কামড়ে ও আমাকে বলেছিল ভালোবাসি। আমি যেন সমুদ্র খুঁজে পেয়েছিলাম সে কণ্ঠস্বরে। দ্রবীভূত হয়ে গেছিল আমার মনটা সেই দিনই। মঞ্জুষার গর্ভে এখন বড় হয়ে চলেছে আমার সন্তান, আমাদের সন্তান। সে কিছুদিন পরই পৃথিবীর আলো দেখবে, আর তারপরে কি হলো? তুমি এই শীতে উঠে পড়েছো এত তাড়াতাড়ি? ঘুম জড়ানো চোখে ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে নিয়ে মঞ্জুষা উঠে বসে। ওর কথায় চমক ভাঙে আমার। এলোমেলো ঘুমন্ত মঞ্জুষাকে যেন আরো বেশি সুন্দর লাগে। গর্ভাবস্থায় মেয়েদের শরীরটা যেন শশীকলার মতো বেড়ে উঠতে থাকে তরতরিয়ে। দেহের অপরিণত খাঁজগুলো পরিপক্ক হয়ে ওঠে অবলীলায়। সে মেয়ে থেকে হয়ে ওঠে নারী। আমি টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে বাড়িয়ে দিলাম মঞ্জুষার দিকে। ডাক্তার কিন্তু তোমাকে সকালে উঠে এক গ্লাস জল খেতে বলেছেন, তারপর 8টার ওষুধ, তারপর দুধ, সাথে কর্নফ্লেক্স। মঞ্জুষা কয়েক ঢোক জল খেয়ে আবার শুয়ে পড়ে। আমি ওর মাথায় আঙুলের অদৃশ্য রেখা এঁকে দিই যত্ন করে। ঘুমের আবেশ জড়ানো কণ্ঠে মঞ্জুষা প্রশ্ন করে, তুমি কি আজ বেরোবে নাকি বাড়ি থাকবে? এই বলেই আমার বাঁ হাতের কবজিটাকে যেন আরো শক্ত করে চেপে ধরে। বুঝতে পারি অচেনা জায়গায় এসে আমায় ছেড়ে থাকতে ওর মন সায় দিচ্ছে না, কিন্তু আমায় আজ বেরোতেই হবে। জানলার পর্দা দুটো সরিয়ে দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে। ঘাসগুলো ভিজে কাদার বিশ্রী সোদা গন্ধ আসছে ঘরে। এই অসূর্যস্পর্শ জঙ্গলের গাছগুলো যেন এক একটা দৈত্যের মতো মাথা উঁচু করে একে অপরের সাথে উচ্চতার পাল্লা দিচ্ছে। বৃষ্টি পড়লে জঙ্গলের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসে, তবে জন্তু জানোয়ারের ভয় থাকে না। আমার দৃষ্টি জানলার পাশ থেকে সরিয়ে নিতেই খেয়াল করলাম গতকালের সেই পাগলাটে লোকটা আমারই জানলার পাশে দাঁড়িয়ে আছে। চোখে সেই বিষাক্ত চাহিন, ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে কষ, মুখটা বিভৎস রকমের ভয়ঙ্কর। আমি ওই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকাতে না পেরে পর্দা দুটো টেনে দিলাম ভালো করে। বুঝলাম বৃষ্টির দাপট আরো বাড়ছে। এই অবস্থায় মঞ্জুষাকে একা বাড়িতে রেখে বেরোনোটা ঠিক হবে না। মঞ্জুষাই এখন আমার সব, আমার বাঁচা মরা সব কিছু। হন হন করে বেরিয়ে গেলাম ঘর থেকে। কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।
তপতিদির দায়িত্বে মঞ্জুষাকে রেখে ঘরের সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে যখন বেরোলাম, ঘড়িতে তখন প্রায় 9:15 বাজে। কচ্ছপের মতো হিলহিলে বৃষ্টিটাও এখন আর পড়ছে না, তবে তবে আকাশে বেশ মেঘ আছে। মাঝে মাঝে দিনের আলোতেও আকাশের বুক চিরে দেখা যাচ্ছে বিদ্যুতের দীর্ঘাঙ্গী শলাকা। গগনভেদী শব্দের প্রাবল্যে চৌচির হয়ে যাচ্ছে বিশ্বজগৎ। তপদিদিকে খুঁজে পেতে আমার বেশি সময় লাগেনি। হরিদুয়ার এমন একটা জায়গা যেখানে 30 টাকা দিলে একটা মানুষ সারা দিন তোমার পাই ভরবাস কেটে দেবে। যেখানে আমি রোজ 100 টাকা করে দেব বলায় তপতিদি বেশ হৃষ্ট চিত্তে রাজি হয়ে যায় আমার প্রস্তাবে। সারাদিন ঘরের সব কাজকর্ম আর রান্নাবান্না করবে, আর আর মঞ্জুষার দেখাশোনা করবে। তপতিদি বাঙালি ঘরের বউ, কোচবিহারের মেয়ে, তাই বাংলাতে বেশ স্বচ্ছন্দ এবং হাসি খুশি। মঞ্জুষা ওর সাথে বেশ ভালোই মানিয়ে নিয়েছে। গাড়ির কাছের উপর বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটাগুলো এসে জমা। सर, आप कितना दूर जाओगे? नॉर्थ में और कितना जाना पड़ेगा? ড্রাইভার ফাজিজের ডাকে ভাবনার জগৎ থেকে নিমেষে পতন ঘটে আমার। গা ঝাড়া দিয়ে একটা সিগারেট মুখে পুড়ে বলি, बहुत दूर जाना पड़ेगा आज। सिल्क रूट, रेशम पथ, पता है? सौदा का रूट। ফাজিজ যেন ভেবলে যায়, মনে হয় ও মুখ থেকে যেন কেউ ব্লটিং পেপার দিয়ে সমস্ত রক্ত শুষে নিয়েছে কয়েক মুহূর্তেই। রক্ত শূন্য মুখে চোখ পিটপিট করতে থাকে। আমি একটু হেসি, ঘুমট পরিবেশটাকে হালকা করার চেষ্টা করি। अरे दूर दूर, वो क्या बोलते हैं ना, डरने के आगे जीत है। वो सब पूरा का पूरा बकवास है, सिर्फ बकवास। तुम चलो फजीज। আমি আমার কাঁধে ঝুলানো বাদামি রঙের চামড়ার ব্যাগের চেনটা খুলে দুটো 100 টাকার নোটের বান্ডিল গুজে দিই ফাজিজের পকেটে। ও চোখটা যেন ঝলসে উঠেছে বুঝতে পারি। আমি স্মিত হেসে বললাম, আমার পুরো কাজটা হলে আরও পাবে। अभी चलो, मेरा लेट हो रहा है। গাড়ি ছুটে চলল সিকিম ছাড়িয়ে সিল্ক রুটের রহস্যময় পথে। সিল্ক রুটটি একটা ঐতিহাসিক বাণিজ্য রুট ছিল, যা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 14 শতক অবধি এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। চীন, ভারত, পার্সিয়া, আরব, গ্রিস এবং ইতালি পেরিয়ে সেই সময়কালে প্রচুর রেশম ব্যবসার কারণে এটি সিল্ক রুট হিসেবে ডাব করা হয়েছিল। এই মূল্যবান ফেব্রিকের উদ্ভব চীনে হয়েছিল, যা শুরুতে রেশম উৎপাদনে একচেটিয়া ছিল যতক্ষণ না তার সৃষ্টির গোপনীয়তা ছড়িয়ে পড়ে। রেশম ছাড়াও এই রুটটি অন্যান্য কাপড়, মশলা, শস্য, ফল, শাকসবজি, পশুর হাড়াল, কাঠ এবং ধাতব কাজ, মূল্যবান পাথর এবং মূল্যবান অন্যান্য আইটেমগুলির ব্যবসার সুযোগ করে দেয়। হাতে বাদামের খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আমি বলছিলাম ফজিজকে, ফজিজ এখানকার লিপচা যুবক, তামাটে গায়ের রং, কর্মঠ চেহারা, কোকড়া চুল, বাদামি দাঁড়। গায়ে শক্তি প্রচুর আছে, দেখলেই বোঝা যাচ্ছে। অল্পেতে ক্লান্ত হয় না, খেতে পারে প্রচুর। কিছুক্ষণ আগেই রাস্তার পাশে একটা ধাবাতে আস্ত গোটা মুরগি খেয়েছে। এখানকার রান্নায় বিষের মতো ঝাল দেয় এরা, খেলে গলা মুখ জ্বলতে থাকে, শিরদাঁড়ায় যেন আগুন ধরে যায়। আমি তো এই চাটনি দিয়ে ভাত মেখে খেয়েছি। অবশ্য চাটনিটাকেও এটা আচারের মতো করে বানায়। পাথুরে বন্ধুর জমির টক ফল দিয়ে বানানো আচার, মেরুন রং, খেতেও বেশ টক। আমি খাওয়া শেষ করে মঞ্জুষার জন্য একটা কৌটো আচার কিনে নিলাম। মঞ্জুষার আচার খাওয়ার ভারী লোভ হচ্ছে বেশ কয়েকদিন যাবত। আমার কথায় ফাজিজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমার দিকে। আমার বলা কথাগুলো মনে হয় কোনোটাই তার মাথায় ঢুকেনি। আমি বাঁ হাত দিয়ে ওর মাথায় একটা চাটি মেরে বললাম, সমঝা কুছ? ফাজিজ শূন্য দৃষ্টিতে দুপাশে দুবার মাথা নাড়ল। বাইরের বৃষ্টিটা এবার যেন অসুরের রূপ নিয়েছে। ঘন ঘন বিদ্যুতের ঝলকে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলো কেঁপে উঠেছে।
এখানে ধস নামে প্রায়, ধস নামলেই রাস্তা বন্ধ। তবে আজ আমাকে সিল্ক রুট পৌঁছতেই হবে। নিজের মনকে প্রবোধ দিলাম আমি। ফজিজ আমার মুখের দিকে তাকিয়ে বলল, लेकिन बाबूजी, हम तो जानते हैं कि यहाँ पर एक बुरी आत्मा। ধুর ধুর, আমি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে উঠলাম। ওসব গুজবে গান দিবি না। বড় বড় সব বণিকরা সওদা করতে আসতো, বুঝলি এখানে। এই যে এই বাইরে আঙুল দেখিয়ে বললাম ফজিজকে, এই রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে আসতো পশার নিয়ে, কোটি কোটি টাকার সওদা হতো। আমি জিভ দিয়ে কয়েকবার নিজের ঠোঁটটা চেটে দিলাম। বুঝতে পারলাম আমার মধ্যেও এসে জেগে বসেছে সেই ঘুমিয়ে থাকা শয়তানটা, যার ক্ষমতা লিপসু জিহ্বা ধ্বংস করে দিতে পারে সব কিছু। ফজিজ আমার চোখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়েছিল। ওর চোখকেও যেন সম্মোহিত করে ফেলেছে আমার এই লিপসু চাহনি। কপালের সমান্তরাল রেখাগুলো অদৃশ্য হয়ে সেখানে দেখা দিয়েছে এলোমেলো কতগুলি অস্থির ভাঁজের উত্থান পতন। সিটে রাখা গামছাটা দিয়ে ফজিজ কপালের ঘামের বিন্দুগুলো মুছে নেয় কয়েক মুহূর্তে। তারপর হঠাৎ উপনিয়ে কেঁদে ওঠে। लेकिन एक इतिहास है बाबूजी, डर लागे, घर में बीवी है, छोटा बच्चा है। ফজিজের তামাটে মুখ উচকে যেন একটা দুমড়ানো কাগজের দলা হয়ে গেছে। বুঝতে পারছি বৌদরে গপ্পটা এদের সরল বিশ্বাসের উপর কতটা থাবা বসিয়েছে। স্টিয়ারিংয়ে ধরা হাত দুটো ঠকঠক করে কাঁপছে। বৃষ্টির ফোঁটাগুলো দামাল গতিতে এসে পড়ছে গাড়ির কাচের উপর। বাইরে চলছে তাদের সোল্লাস উৎসব। আমি ফজিজের হাত দুটো খপ করে ধরে বললাম, এই শেষ উপকারটুকু করো আমার ভাই, নাহলে আমার এতদিনের প্ল্যান, এতদিনের বিজনেস ট্রিক সব বিফলে যাবে। এত বছর ধরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যে চুক্তি আমার হয়েছে সব সব বিফলে যাবে। আমি এক মুহূর্তের জন্য বিস্মৃত হলাম। ফজিজ বাংলা জানে না, তবু ওর চোখ দেখে মনে হচ্ছিল আমার বলা প্রতিটা কথা যেন মর্মে মর্মে বুঝতে পারছে। আমি ওর কাজ জাকিয়ে ভরসা দিলাম, তুই পারবি ফজিজ, তুই পারবি। 20% কিন্তু 2.5 কোটি টাকা 20% মানে বুঝতে পারছিস? আর কোনোদিন গাড়ি চালাতে হবে না তোকে, রাজার মতো হুকুম করবি। ফজিজ ওর দুর্বোধ্য বাংলা ভাষার প্রতিটা অক্ষর যেন জলের মতো বুঝছিল। ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। অনুভব করছিলাম ওর বুকের মধ্যে বয়ে চলা ক্ষীণস্রোতা নদীটা হঠাৎ হঠাৎ জোয়ারে যেন বেগবান সাগরের মতো উঠছে প্রচণ্ড লোভে, বিভীষায়, ক্ষুধায়। বৃষ্টির গতিটা মাঝারি হয়ে এসেছে। খাদের বাঘগুলো সহজেই বোঝা যাচ্ছে। দূর থেকে একটা হলুদ ফিতের মতো সূর্যের আলো এসে পড়েছে আমার কোলে। খিদেটাও যেন চাগার দিয়ে উঠছে পাকস্থলীতে। পাশে একটা হিন্দুস্তানি ধাবা দেখে আমি ফজিজকে গাড়ি থামাতে বললাম। হাতের তালুতে কয়েকটা মৌরি নিয়ে আমি মুখে পুড়ে নিলাম, বেশ একটা তৃপ্তির ভঙ্গিতে। খাওয়াটা বেশ ভালোই হয়েছে, ঝালও বেশি দেয়নি। একদম বাঙালি ভেতর রান্নার স্বাদ। লাউ চিংড়ি, নোটে শাক, বাঁধাকপি, মাছের মুড়ো দিয়ে জম্পেশ করে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। এখানকার মাছের স্বাদ ততটা ভালো না হলেও বেড়ে রেঁধেছিল বটে। ফজিজ 5টা রুটি আর 2 প্লেট তরকা খেয়ে এখন এক বাটি রায়তা খাচ্ছে চেটে পুটে। আমি মৌরি চিবুতে চিবুতে ওর উল্টো দিকের চেয়ারটায় টেনে নিয়ে বসলাম। এই ধাবার মালিক এতটাই আন্তরিক যে নিজে পাশে বসে আমাদের খাওয়াচ্ছিলেন। আমি বাঙালি বলে পরিচয় দেওয়াতে যেন আরও গদগদ হয়ে গেলেন। পাশে ওনার বউ বসে লাল শাক কুটছে। বাচ্চা মেয়ে, তবে পাহাড়ি, বেশ হৃষ্টপুষ্ট গরম। মাঝে মাঝে ঘুমটা ভাগ করে আমার দিকে তাকাচ্ছিল। তখন খেয়াল করেছি মেয়েটার একটা চোখ নেই। পরিবর্তে সেই জায়গায় আছে একটা মাংসপিণ্ডের দলা। দিনের আলোয় ঘোমটার আড়াল থেকেও সেই দৃশ্য যেন আমায় শিরায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল।
আমি অনুভব করলাম যেন একটা শীতল কঠিন স্পর্শে অবশ হয়ে যাচ্ছে আমার পা দুটো। মালিকের কথায় আমার হুঁশ ফিরল। কি দাদা, ভালো করে খেয়েছেন তো? কোনো দিক্কত হয়নি তো দাদা? আর মছলি কা স্বাদ একদম আপনার মনের মতো হয়েছে তো? বাস বাস বাস। আমি স্মিত হেসে মাথা নাড়ালাম। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো পান খেয়ে খেয়ে একদম বাদামি হয়ে গেছে। চশমার পুরু কাচের ভিতর দিয়ে এসে আমায় জরিপ করতে লাগলো। আমি মনে মনে অপেক্ষা করতে লাগলাম কখন ফজিজের খাওয়া শেষ হবে। মেইন রোডের ধারে এরকম একটা শুনশান ধাবাতে যেন অজান্তেই একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল। আমি উসকুস করছিলাম বারে বারে। বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম মেঘগুলো যেন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে আকাশের গায়ে। কেউ যেন ধাক্কা দিয়ে ওদের সরানোর চেষ্টা করছে। এক বালতি জলে একটা কালো তুলি ভিজিয়ে দেওয়া হয়েছে। ধূসর বর্ণচ্ছটায় ভেসে যাচ্ছে পুরো আকাশটা। মাঝে মাঝে গর্জে উঠছে আপন উদ্ধত মহিমায়। লোকটা আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, আচ্ছা, आप लोग কি ওই সিল্ক রোডের তরফ যাচ্ছেন? আরে বাঙ্গাল থেকে আসছেন কিনা আপনি, তাই জিজ্ঞেস করছি। আমার বড় যুগল অজান্তেই কুচকে উঠল। ব্যবসার ব্যাপারে আগন্তুকের কৌতূহল আমার একেবারে নাপসন্দ, কিন্তু এক্ষেত্রে আমি নিরুপায়। অন্য কিছু বললে এরা সন্দেহ করতে পারে, মিথ্যার আশ্রয় নিলে খুনও করে দিতে পারে। দেখে শুনে বুঝতে পারছি খুন বা ডাকাতি এদের কাছে অভিনব কিছু নয়। আমি প্রমাদ গুনলাম। আমি কিছু একটা উত্তর দেওয়ার আগেই ফজিজ বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে বলল, बाबूजी सिल्क रूट जाबेक, सौदा का काम है कुछ, उनके पिताजी का सौदा है। লক্ষ্য করলাম মালিকের বউ আবার ঘোমটার ফাঁক দিয়ে আমাকে লক্ষ্য করছে। ওর কপালে বড় একটা সিঁদুরের টিপ, তার মধ্যিখানে কালো রঙের একটা ছোট্ট বিন্দু যেন চুম্বকের মতো আকর্ষণ করছে আমাকে। খেয়াল করলাম মেয়েটার পেটের উন্মুক্ত অংশে একটা রূপোর বিছে বাঁধা টাইট করে, তার উপর উল্কি করে লেখা জানাইন। এই নাম তো একমাত্র এখানকার বাইজিরাই ব্যবহার করে থাকে। সিল্ক রুটে আসা যাওয়ার পথে এখনো অসংখ্য গণিকালয় আছে। সেখানকার হট্টবিলাসিনী বেশ্যারা এখনো যাতায়াতের পথে ক্লান্ত বণিকদের মনোরঞ্জন করে, তাদের দীর্ঘদিনের অভুক্ত শরীরের উপোস ভাঙায় যৌবনের নৈবেদ্য সাজিয়ে। সেই নেশায় দূর দূরান্ত থেকে ঘোড়া ছুটিয়ে আসে হাজার হাজার বণিক। কারোর কারোর বাধা মেয়ে মানুষও থাকে। সওদা করে দেশে ফেরার পথে মণি মুক্তায় সাজিয়ে দিয়ে যায় তাদের তাদের নিজ নিজ বাধাদের। আগেই বেশ্যাপল্লীর আরো রমরমাত ছিল। ব্যবসাও তখন হতো জমিয়ে। তারপর দালালরা কাজের লোভ দেখিয়ে নেপালের গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে আসতো। তখন থেকেই শুরু হলো এই উল্কি প্রথা। তুলে আনা মেয়েদের শরীরে এঁকে দেওয়া হতো এই জানাইমের দাগ। তারা চিহ্নিত হয়ে যেত রেশম পথের বারাঙ্গনা নামে। এখন ব্যবসাও আগের মতো নেই, তাই নটিরাও আর নেই। এই রাস্তায় আগে তাদের বিস্তর আনাগোনা ছিল। আমি মালিকের বউয়ের দিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। সাধারণ ঘরের কোনো মেয়ে তো তার পেটে এই নামের উল্কি করাবে না। তবে এই মেয়েটা কি বাইজি? মালিক ভদ্রলোকের কথায় আমার ভাবনার জগতে ছেদ পড়ল। সিল্ক রুটের দিকে যাচ্ছেন ঠিক আছে, তবে ও রাস্তায় এখন কেউ যায় না। বারাঙ্গনাদের খুনে ভিজে ও এখন ইন্তেকামের আগে চলছে। আমি দেখতে পেলাম কেটে কেটেই ফজিদের দুটো চোখ সরু হয়ে উঠেছে। নাকের উপর দেখা দিয়েছে ঘামের বিন্দু, মুখে বাসা বেঁধেছে ভয়ের করালো ছায়া। বার দুয়েক ঢোক গিলে ফজিজ প্রশ্ন করে, वो बुरी आत्मा अभी भी है? और इंतकामेर आग ना निभले वो कहाँ जाएगी?
और वो की एका मरेছিল, उसके पेट के अंदर जो था তাকে ও সঙ্গে নিয়ে মরেছিল। वो এই সিল্ক রোড আর হরিদ্বারের মাটি আঁকড়েই পড়ে থাকবে। আমি একবার এখানকার লোকের মুখে শুনেছিলাম বটে কিছু আষাঢ়ে ভূতের গপ্প, তবে বিশ্বাস হয়নি একেবারেই। 60-70 বছর আগের অতীত এখনো এখানে জীবিত হয়ে হেঁটে চলে ঘুরে বেড়ায়, এ যেন একেবারে অবিশ্বাস্য। আমি মুখে একটা অবজ্ঞার ভঙ্গি করতেই ভদ্রলোক বলে উঠলেন, বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, উধারই যখন যাচ্ছেন তবে চাক্ষুষ দর্শন ভি পেয়ে যাবেন। সে আজও তার আসল শিকার খুঁজে চলেছে और उसके खून से ही भूख मिटेगी उसकी। চির শান্তি পাবে মোহিনী, শান্তি শান্তি শান্তি। শুনবেন নাকি মোহিনীর কিস্সা? হ্যাঁ, কোনো এক অদৃশ্য শক্তির সম্মোহনে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাজের দাপটি কেঁপে উঠল চরাচর। চাঁদের আলো লাগে তোমার বেজায় ভালো, কলঙ্কিনী চাঁদের আলো লাগে তোমার বেজায় ভালো। শুধু এই কুল যেখানায় দেখলে কালো, শুধু এই কুল যেখানায় দেখলে কালো। বিরোহিনী হে মোর প্রিয়া, পিছু পানে দেখো ফিরিয়া। বিরোহিনী হে মোর প্রিয়া, পিছু পানে দেখো ফিরিয়া। কালে দেখো তলাহিয়া নিভিয়ে আলো, শুধু এই কুল যেখানায় দেখলে কালো। হায় গো, শুধু এই কুল যেখানায় দেখলে কালো। আঙুলের তর্জনী আর মধ্যমা ঘুরিয়ে একটি বিশেষ কায়দায় হস্তমুদ্রা প্রদর্শন করে গান ধরেছে বণিক নৃপেন্দ্রনারায়ণ সান্যাল। তার গানের তালের সঙ্গে তাল মিলিয়ে অপূর্ব শৈলীতে নটরাজের মূর্তির সামনে নৃত্য পরিবেশন করে চলেছে মোহিনী। তার রাজহংসীর মতো রূপ, নদীর মতো কেশ, বীণার খোলের ন্যায় স্তন যুগল যে কোনো পুরুষের কামেচ্ছাকে বর্ধিত করতে পারে নিমেষে। মোহিনীর চোখ দুটো বড় মায়াবী, নীল মধ্যমণি, তার উপর গাঢ় কাজলের সূক্ষ্ম প্রলেপ আঁকা নিবিড় ভাবে। মোহিনী যখন নাচে তখন এই নাচ ঘরের প্রতিটা ইট, কাঠ, পাথর যেন কেঁপে ওঠে ওর যৌবনের মদমত্তে। নৃপেন্দ্রনারায়ণের গান আর মোহিনীর নাচ মেঝের শ্বেত পাথরের উপর যেন কামসূত্রের আলপনা এঁকে দেয় নিটোল ভাবে। মোহিনীর মুদ্রা প্রদর্শন, মৌখিক অভিব্যক্তি, সুরা পরিবেশন সবই যেন নিখুঁত, যা সম্মোহিত করতে পারে পুরুষ হৃদয়। তবু মোহিনী মায়াবী, সরল, স্নিগ্ধা। সে বেশ্যা হলেও তার হৃদয় শরীরী খাঁজের মধ্যে এখনো যেন একটা মায়াময় পবিত্রতা আছে।
আছে সৌরভ সুরভিত অনুরাগের আবেগ হিল্লোল। সেই অতলস্পর্শী ধারায় সিঞ্চিত হতে চান এই রেশম পথের সকল ছোট বড় ব্যবসায়ী। অর্থের তাড়নায় মোহিনীকে সকলের শয্যাসঙ্গিনী হতে হয় বটে, তবে তার মন খুঁজে চলে একটাই পুরুষের স্পর্শ, নৃপেন্দ্র নারায়ণের। বারাঙ্গনা হয়ে ভালোবাসা যে পাপ তা সে জানে। বেশ্যাদের মন থাকতে নেই, তাদের শুধু শরীরের যৌনোদ্দীপক অনুপরমাণুগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। সেগুলোকে পেষণ করে উগড়ে দিতে হয় নিজের আব্রু ইজ্জত। পুরুষের কঠিন বজ্রমুষ্টিতে নিষ্পেষিত হয় তাদের পেলব উত্থিত মাংসপিণ্ড, যেগুলোর মধ্যে নাকি স্বর্গসুখ খুঁজে পায় পুরুষ পিশাচগুলো। মোহিনী নিজেকে উন্মুক্ত করে দেয় সকলের শয্যায়, কিন্তু সে চোখ বুজে থাকে। সে দেখতে পারে না তার শরীরের খাঁজে খাঁজে চলছে অন্য পুরুষের নিপীড়ন। কেউ কামুক দৃষ্টিতে পরম আশ্লেষে উপভোগ করছে তার সর্বাঙ্গ। মোহিনীর চোখ শীতল হয়ে আসে। সে সাপের মতো লুটিয়ে পড়ে বিছানায়। তারপর শেষ রাতে যখন পাখিদের কলতান শোনা যায়, কক্ষের বাহির পথে আবার শোনা যায় দ্রুতগামী অশ্বের খুরের শব্দ, তখন মোহিনীর ক্লান্ত নষ্ট ওষ্ঠযুগল একটাই নাম উচ্চারণ করে ভালোবাসার পবিত্র মন্ত্ররূপে, নৃপেন্দ্র নারায়ণের সান্নিধ্যে মোহিনীর চারপাশ যেন এক সম্পূর্ণ অন্য জগৎ রচিত হয়। সে ভুলে যায় তার আসল পরিচয়, তার পেশা। নিজেকে এও স্ত্রী রূপে সে নৃপেন্দ্র নারায়ণের পায়ে উৎসর্গ করে প্রতি রাতে। তার শরীর যেন চরম পূর্ণতা পায় নৃপেন্দ্র নারায়ণের অঙ্গুলি স্পর্শে। মনে হয় বহু দিনের কোনো পিপাসার মুক্তি ঘটেছে। নৃপেন্দ্র নারায়ণ পুরুষ, তবে হিংস্র নয়। সে একটু একটু করে দংশন করে নারীর শরীর, যৌন হিল্লোলকে বর্ধিত করে তোলে মানুষ মৈথুনে। তারপর তৃপ্তিরসের সঙ্গে উপভোগ করে প্রতিটা ওষ্ঠ চুম্বন, প্রতিটা নিষ্পেষণ। মোহিনীও যেন স্বেচ্ছায় নিজেকে দান করে দেয় নৃপেন্দ্র নারায়ণের উদ্ধত পৌরুষত্বের কাছে। তারপর গর্বের ভঙ্গিতে তার বাহু যুগল বেষ্টন করে বলে, আর কতদিন এভাবে আছো? আমার শরীর মন যে সর্বক্ষণ তোমাকে চায়। এখানে আর পারছি না আমি। আমায় তুমি নিয়ে চলো, তোমার পায়ে পড়ি, নিয়ে চলো আমাকে। নৃপেন্দ্র নারায়ণ তার দুই বাহুডোরে বন্দি করে মোহিনীকে। সে জানে মুক্তিলিপ্সু পাখিকে কিভাবে প্রণয়ের জালে ফেলে সে কলে বন্দি করতে হয়। মৃদু হেসে বলে, নিয়ে যাবো তো মোহিনী, নিয়ে যাব। আমারও কি তোমার ছাড়া একা একা ভালো লাগে? কিন্তু আমিও যে বড় নিরুপায়। ব্যবসায় বড় মন্দা দেখা দিয়েছে। লোক লস্করও তেমন আগের মতো নেই। আজকাল রোজই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতিও হচ্ছে বিস্তর। নৃপেন্দ্র নারায়ণ মোহিনীর ছড়িয়ে থাকা চুলের উপর আলতো করে হাত বুলিয়ে দেয়, কিন্তু মোহিনী যেন আজ নাছোড়বান্দা। সে জেদি সুরে বলে, কিন্তু আমায় এবার আপনাকে নিয়ে যেতেই হবে, যেতেই হবে। এই বলেই সে লজ্জায় লাল হয়ে দুই হাত দিয়ে নিজের মুখমণ্ডল আবৃত করে।
নৃপেন্দ্র নারায়ণ আবার বলে, খাস পিবি করে রাখবো তোমায়, তোমার জন্য আলাদা মহল বানিয়ে দেব। সেখানে তোমার 7টা দাসী থাকবে। তুমি নিজের ইচ্ছে খুশি মতো নটরাজের আরাধনা করতে পারবে। কিন্তু এখন এত সবকিছু সম্ভব নয়। দিন ফিরুক, দেবীর কৃপায় ব্যবসায় একটু জোয়ার আসুক, তারপর আর কে পায় আমাদের। নৃপেন্দ্র নারায়ণ একটা খুশির হাসি হেসে মোহিনীকে কাছে টেনে নিতে উদ্যত হয়, কিন্তু মোহিনীর উজ্জ্বল মুখে আজ যেন এক দুশ্চিন্তার ছায়া লেপ্টে রয়েছে। তাকে কিছুতেই সমূলে উৎপাটিত করতে পারছে না নৃপেন্দ্র নারায়ণ। নারী হৃদয় তো তুলোর মতো, পুরুষের মুখবর্ষিত মধুরতায় তো সে সহজেই গলিত হয়। কিন্তু আজ মোহিনীর মুখ যেন অন্য কথা বলছে। তার মধ্যে নেই কোনো সমর্পণের ভঙ্গি, নেই কোনো ভালোবাসার আকুতি, আছে শুধু প্রতিশ্রুতি রক্ষার কামনা। মোহিনী শয্যা থেকে উঠে বসে গবাক্ষ প্রান্তে চোখ রাখে। দূরে আরো কিছু কুঠি বাড়িতে মশালের আলো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে নারী কণ্ঠের যৌন শীতকার। মোহিনী ভাবে, কত শয্যা আজ রক্তে ভিজে যাচ্ছে কামনার উদ্রেকে, পাশবিক শরীরী তাড়নায়। আরো কিছুটা দূরে রেশম পথের আঁকা বাঁকা রাস্তায় বিশ্রাম নিচ্ছে কিছু ক্লান্ত পথিক। তাদের দীর্ঘ নিঃশ্বাসেই এই পথগুলো যেন ঘুমোতে পারে না, জেগে থাকে দিবারাত্র, সতর্ক চোখে পাহারা দেয় সব কিছু। আচ্ছা, সে কি পাপ পুণ্যের হিসাব লেখে, নাকি শুধুই সাবধানী দৃষ্টিতে জড়ের মতো প্রত্যক্ষ করে চলে সমস্ত কিছুকে? মোহিনীর দু চোখে আজ যেন অমাবস্যা। নৃপেন্দ্র নারায়ণ উঠে বসে মোহিনীর চিবুক স্পর্শ করেন। বুঝতে পারেন তার বুকের মধ্যে বইছে অজানা কোনো ঝড়। তার মুখমণ্ডলের স্বাভাবিক সৌন্দর্য অদৃশ্য হয়ে সেখানে এসে বাসা বেঁধেছে আশঙ্কার করাল ছায়া। মোহিনী অতর্কিতে জড়িয়ে ধরে নৃপেন্দ্র নারায়ণকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শরীরের সর্বশক্তি দিয়ে। রতিক্রিয়ার সময়ও কখনো মোহিনীর শরীরে এমন আসরিক শক্তি অনুভব করেনি নৃপেন্দ্র নারায়ণ। সে বুঝতে পারে না আদৌ এই নারীর বজ্র আঁটুনি থেকে সে কখনো নিজেকে ছাড়াতে পারবে কিনা। বাতাসের দমকে ঘরে জ্বলতে থাকা নিভু নিভু প্রদীপটা নিভে যায়। কক্ষে এখন ঘোর তমসাচ্ছন্ন দুটি প্রাণী একে অপরের সঙ্গে মিশে রয়েছে। হঠাৎ যেন নৃপেন্দ্র নারায়ণ বুঝতে পারে তার স্কন্ধে তরল রেখা, নোনতা জলের অবিরাম ধারা বয়ে চলেছে তার বুকের উপর দিয়ে। মোহিনীর অশ্রুতে ভিজে যাচ্ছে তার দেহের অংশ বিশেষ। আকুল বেদনা মিশ্রিত স্বরে নৃপেন্দ্র নারায়ণ জিজ্ঞাসা করেন, তুমি কাঁদছো কেন মোহিনী? কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার চোখের এই ধারাবর্ষণ আমি সহ্য করতে পারি না। তুমি তো জানো আমার দেহের মধ্যে যেন এলো পাথাড়ি ঝড় ওঠে। এই দামাল দুর্নিবার বেগে ভেঙে পড়ি আমি। বলো মোহিনী, বলো তোমার কি হয়েছে, আমাকে বলো। মোহিনী যেন ততোধিক ভেঙে পড়ে, অস্ফুটে উচ্চারণ করে সেই সর্বনাশা বাক্য, যে বাক্য উচ্চারণের পাপে প্রাণ দিতে হয়েছে এই রেশম পথের অসংখ্য বারাঙ্গনাকে। আমি গর্ভবতী। আমার শরীরে বেড়ে উঠছে তোমারই ঔরসজাত সন্তান।
মোহিনীর কথায় যেন নৃপেন্দ্র নারায়ণের কানে সহসা বজ্রপাত হয়। এক ঝটকায় শয্যা থেকে নেমে সে কাঁপতে থাকে ঠক ঠক করে। হে কি সর্বনেশে কথা শোনালো এই বেশ্যা! স্বয়ং নৃপেন্দ্র নারায়ণ সান্যালের সন্তান কিনা এক সামান্য গণিকার জঠরে বড় হচ্ছে। এর চেয়ে লজ্জার কি আর কিছু হতে পারে? ঘৃণায় নৃপেন্দ্র নারায়ণ একদলা থুতু উগড়ে দিলেন মোহিনীর দিকে। আক্রোশে ফেটে পড়লেন। কি কি বললি তুই? এক সামান্য বেশ্যা হয়ে তুই কিনা আমার সন্তানের মা হওয়ার ঔদ্ধত্য দেখাস? ওরে অবুঝ অশিক্ষিতা, তোর শরীরটা পচে গেছে, বুঝলি? পচে গেছে, হ্যাঁ পচে গেছে। ওর মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট নেই। এই অপবিত্র শরীরে কিনা আসবে আমার বংশধর? এমন নির্বুদ্ধিতা হয় কি করে তোর? নৃপেন্দ্র নারায়ণের কণ্ঠের ভালোবাসা উদ্বায়ী হয়ে দেখা দিয়েছে তাচ্ছিল্য, ঘৃণা, রোষ। মোহিনী বিমূঢ়ের মতো বসে থাকে বিছানায়। নিজের চোখ ও কানকে সে বিশ্বাস করতে পারে না। যাকে নিজের সর্বস্ব দিয়ে সে ভালোবেসেছিল, সে আজ তার সঙ্গে এত বড় বেঈমানি করল। মোহিনীর চোখের জল শুকিয়ে খটখটে হয়ে গেছে। এক দারুণ খরা নৃপেন্দ্র নারায়ণের শরীরে যেন ক্রোধের অঙ্গার জ্বলছে। ততোধিক আক্রোশে সে বলে ওঠে, তোদের কাছে পুরুষেরা কেন আসে জানিস? জানিস? শরীরের জ্বালা মেটাতে, শরীরের ক্ষুধা জ্বালা মেটাতে, বাচ্চার জন্ম দিতে নয়, বুঝলি বেশ্যা? মোহিনী যেন এক প্রস্তরবৎ বিষাদ প্রতিমা। তার শরীরের সব শক্তি যেন শুষে নিয়েছে কোনো এক বিষাক্ত কীট। নিয়তি আজ পাষাণ হৃদয়ে ব্যঙ্গ করছে তাকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ নাচিয়ে বলছে, দেখলি তো, যাকে এত কিছু উজাড় করে ভালোবাসলি, সে তোকে কেমন সুন্দর প্রতিদান দিল। দেখলি তো মোহিনী। নৃপেন্দ্র নারায়ণ কোমর থেকে তরবারি বের করে উঁচিয়ে ধরল মোহিনীর গলার কাছে। হিস হিস শব্দে বলল, ওই রেশম পথের গণিকালয়ে যেসব বেশ্যারা মা হওয়ার সাহস দেখায়, তাদের একটাই শাস্তি হয়, মৃত্যু। বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। তোরা নটরাজের অবমাননা করে গৃহিণী হতে চাস, ঘর সংসার করতে চাস, তাই না? ওরে ওরে, তোদের জীবন তো আগে থেকেই উৎসর্গীকৃত মায়ের চরণে। গণিকা বৃত্তি তোদের আজীবন পেশা। গর্ভের সন্তান ধারণ পাপ, মস্ত বড় পাপ। তোর মতো ওই পাপ আগে আরো অনেকে করেছিল। সুন্দর বণিক পুরুষদের হাতের ছোঁয়া পেয়ে তারা ভালোবাসায় ডুবে মরেছিল। তাহাদেরও তোর মতো মা হবার শখ জেগেছিল রে। এই হরিদুয়ার অঞ্চলে যেসব বেশ্যাদের গর্ভলক্ষণ দেখা দেয়, তাদেরই হত্যা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় অন্ধকার কুঠুরিতে। দুটো প্রাণকেই হত্যা করা হয় একেবারে। যার গর্ভে একবার মাতৃত্বের চিহ্ন ফুটে ওঠে, তাকে দিয়ে আর বেশ্যাবৃত্তি করানো যায় না। নে, পাপের শাস্তি ভোগ কর এবার। প্রবল অট্টহাস্যে তরবারির এক কোপে মোহিনীর শরীরটাকে ফোঁড়ো ফোঁড় করে দিলেন নৃপেন্দ্র নারায়ণ। রক্তের ছিটে ভিজে গেল দণ্ডায়মান নটরাজের মূর্তি। রুধির ও ধারায় সিক্ত হল গণিকালয়ের মেঝে, থাম, পাথর। শেষ নিঃশ্বাস ঝরে পড়ার আগে মোহিনী অস্ফুটে বলল, আমি আসবো, আবার ফিরে আসবো। আমি আমার সন্তানের দিব্যি আবার ফিরে আসবো। আমি
হিন্দুস্তানি ধাবার মালিক ভদ্রলোকের গলাটা বারবার ধরে আসছিল, শিরগুলো ফুলে উঠছিল অজানা আতঙ্কে। মোহিনীর গল্প আমাদের শোনাতে শোনাতে তার দুই চোখ যেন বিস্ফারিত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমাদের খুব কাছেই মোহিনী দাঁড়িয়ে আছে, আমাদের গতিবিধি সমস্ত কিছু লক্ষ্য করছে সে আড়াল থেকে। তার দৃষ্টির গণ্ডিকে অতিক্রম করার সাধ্য আমাদের নেই। দিনের আলোটা ঘাপটি মারার চেষ্টা করছে পাহাড়ের কোলে। নীল সবুজ পাহাড়ের লালিত্য মুছে গিয়ে সেখানে এখন গাঢ় তমাশার ছায়া। যেন প্রকাণ্ড এক দৈত্য তার হা মুখ উঁচিয়ে এক্ষুনি গিলে খেয়ে নেবে হরিদুয়ারকে। বাতাসে আবার সেই শিরা কাঁপানো ঠান্ডাটা এসে চেপে বসেছে। আমি গায়ের শালটাকে ভালোভাবে আষ্টে পৃষ্ঠে কাঁধে জড়িয়ে নিলাম। মুখ দিয়ে একটা গরম নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলাম। মেঘের আড়ালে অদৃশ্য হয়েছে জ্যোৎস্নার পুলক। দুপুরের অঝোর বৃষ্টিতে এখনো পদঘাট ভিজে। আমি খেয়াল করলাম মালিক ভদ্রলোক কথা বলতে বলতে আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছেন, ঠিক যেমন কোর্টে বিচারক আসামির দিকে সন্দেহের চোখে তাকায়। আমি চোখ সরিয়ে নিলাম, কারণ আমি জানি নৃপেন্দ্র নারায়ণ সান্যালের ছেলে আমি। আমার শরীরেই বইছে সেই পাপের রক্ত। আমি এসবে বিশ্বাস করি না। ছোটবেলায় আমার ঠাকুরমা বলতো বাবা মায়ের পাপের ফল নাকি কালের ঘরে ছেলে মেয়েদের উপর পড়ে, তখন তারাই সেই পাপের শাস্তি ভোগ করে। আমি কোনোদিন ঠাকুমার এসব কথা বিশ্বাস করিনি। উল্টে ওট বেঁকিয়ে বলেছি, ধুস, তা আবার হয় নাকি? যার কর্মের ফল সেই ভোগ করে। বাবার চারিত্রিক দোষের কথা আমি কিছুটা হলেও জানতাম। বাড়ির এক খাস দাসীর সঙ্গে একদিন আমি বাবাকে একই বিছানায় আবিষ্কার করেছিলাম। সেদিন বড্ড ঘেন্না হয়েছিল, রাগ হয়েছিল। মনে হয়েছিল চলে যাই এই পাপের বংশ ছেড়ে। কিন্তু বড় হওয়ার পর যখন নিজের শরীরে পৌরুষত্ব জেগে উঠল, তখন বুঝতে পারলাম পুরুষ মাত্রই কামুক। এক নারীর শরীরের প্রতি বেশি দিন আগ্রহ বজায় রাখা সত্যি বড় দুরূহ বিষয়। তাছাড়া বাবার এত বড় ব্যবসাটিকে আমি হাতছাড়া করতে চাইনি কখনোই। সেই মুহূর্তে যদি বাবার বিরুদ্ধে যেতাম, তাহলে হয়তো বাবাই সুবিশাল ব্যবসায়িক সম্পত্তি থেকে আমাকে চিরবঞ্চিত করতেন। আমি তাই একটু শব্দটিও করিনি। বাবার কথা মতোই মঞ্জুষাকে বিয়ে করেছি। বিছানায় মঞ্জুষা আমাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে, নাহলে আমিও কবে হয়তো বাবার মতো, কি জানি। তবে মঞ্জুষাকে আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি। ওর নিষ্পাপ কুসুমের মতো মুখ আর দিঘির মতো দুটো চোখে যেন সকাল সন্ধ্যা বানভাসি হয়, আর আমি ডুবে মরি। এই ভালোবাসার টানকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার সত্যি নেই। মঞ্জুষাই তো আমার ৭ রাজার ধন। ওর গর্ভেই তো আছে আমার সব কিছু, আমার তুরুপের তাস। আজিজ ভয় ধরা চোখে কান্নার সুর করে বলে উঠল, ये बाबूजी उस मोहिनी का डेरा में जाना चाहता है। আমার দিকে আঙুল তুলে বলল, मैं बोला था ना, वहाँ पर कुछ तो गड़बड़ है। मत जाइए बाबू। जिंदगी में सौदा एक बार नहीं बार बार होगा, लेकिन जिंदगी नहीं मिलेगी बार बार। उस मोहिनी का आत्मा अभी भी जागी रही है उस रास्ते में। এই বলে হাউ মাউ করে কেঁদে ফেললো ফাজিজ। আমি বুঝতে পারলাম এই লোকটার বলা গল্পে ফাজিজের ভয়টা দ্বিগুণ বেড়ে গেছে। বাচ্চাদের মতো সে কাঁদতে আরম্ভ করলো। আমি পড়লাম মহা ফ্যাসাদে। আজকের মধ্যে ডিলটা কনফার্ম না করলে যে কোনো দিন মঞ্জুষা ডেলিভারিটা হয়ে যেতে পারে। আমার ফোনটা হঠাৎ শব্দ করে বেজে উঠল। তুলতেই বুঝতে পারলাম তপদিদির গলা ভীষণ জোরে জোরে হাঁপাচ্ছে।
শুনতে পেলাম ঘোমটার আড়াল দিয়ে আমার দিকে তাকিয়ে মালিকের বউ বলছে, মোহিনীর রক্ত ক্ষুধা জেগে উঠেছে। বাপ কাউকে ছাড়ে না, কাউকে না। মঞ্জুষা এখন শান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ওর চোখে যেন একটা নিরালা প্রশান্তি। দেহের সৌষ্ঠবতা এই কিছুক্ষণেই যেন অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমি ওর পেটের উপর আলতো করে হাত বুলিয়ে দিলাম। ধীরে ধীরে অনুভব করার চেষ্টা করলাম অনাগত প্রাণের স্পন্দন। কিন্তু কেমন যেন নিথর লাগলো সবকিছু। শুনতে পেলাম একটা গোঙানির শব্দ। কেউ যেন মঞ্জুষার পেটের ভেতর গোঙাচ্ছে আকুল স্বরে, আর আমি তার শব্দ শুনতে পাচ্ছি। ধীর অথচ এক টানা শব্দ। সিল্ক রুটের রাস্তা থেকে গাড়ি ইউটার্ন নিয়ে হরিদুয়ারে ফিরে আসতে পাক্কা 1.25 ঘন্টা লেগে গেল। অস্থিরতায় সিটের চামড়াগুলো নখ দিয়ে কুটে অর্ধেক তুলে দিয়েছি আমি। মনে মনে প্রার্থনা করে গেছি ঈশ্বরের কাছে মঞ্জুষার যেন কোনো ক্ষতি না হয়। ওকে যে আমি বড় ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি ওর গর্ভে বেড়ে ওঠা সন্তানটাকে, যা আমার নিজের, যা আমারই দেহজ। চিন্তার ছটফটানিতে অবশ হয়ে আসছিল স্নায়ু। মনে হচ্ছিল গাড়ির চাকার এই মন্থর গতিকে অগ্রাহ্য করে পায়ের সমস্ত শক্তি দিয়ে ছুটে চলে যাই মঞ্জুষার কাছে। ওকে শান্ত করি, মুক্ত করি এই অভিশাপের ছোঁয়া থেকে। ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে নিয়ে যখন হরিদুয়ারে বাংলোতে এসে পৌঁছালাম, তখনও মঞ্জুষার মধ্যে জেঁকে বসে আছে কোনো দানবী। সে যেন তার সর্বশক্তিটুকু দিয়ে মঞ্জুষার প্রাণবায়ু শুষে নিতে চাইছে। আমি দেখতে পেলাম এক অসুররূপী মঞ্জুষাকে। উন্মত্তের মতো সে লাফিয়ে বেড়াচ্ছে ঘরের চারপাশে, নিজেই নিজের পেটে আঘাত করছে জোরে জোরে। তপতিদি বাধা দিতে আসলে এক ঝটকায় তাকে ফেলে দিচ্ছে মঞ্জুষার ওই লিকলিকে শীর্ণ শরীরটা। ওই সরু দেহকাণ্ডের মধ্যে যে এত শক্তি থাকতে পারে তা সামনে থেকে দেখলে যে কারোরই শির দাঁড়াতে কাঁপুনি ধরবে। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করলাম, মঞ্জুষা, এ তুমি কি করছো? থামো, শান্ত হও, শান্ত শান্ত হও, শান্ত। আমার কথাগুলো মঞ্জুষার কর্ণেন্দ্রিয়কে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারল না। পরিবর্তে সে তত দেখি হিংস্র ভঙ্গিতে এগিয়ে এলো আমার দিকে, চেপে ধরল আমার গলা। আমি নিজেকে ছাড়াবার আপ্রাণ প্রচেষ্টা করলাম, কিন্তু মঞ্জুষার বজ্র মুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। পেটের সামনের অংশ যেন আরো কিছুটা উত্থিত হয়েছে, চোখ দিয়ে ঝরছে রক্ত আগুন। আমি মিনতি করলাম, আমাকে আমাকে ছেড়ে দাও মঞ্জুষা, আমাকে ছেড়ে দাও। আমার আকুতি ওর মনে কোনো দয়ার উদ্রেক ঘটালো না। আমি বুঝতে পারলাম আমার নিঃশ্বাস বুঝে আসছে, মৃত্যুকে সামনে থেকে দেখতে পাচ্ছি আমি। এক প্রেতিনী তার আশ্চর্য দৈহিক শক্তি প্রয়োগ করে হত্যা করছে আমায়, অথচ আমি নিরুপায়। তপতিদি ভয় আর তো চোখে কুকড়ে বসে আছে ঘরের এক কোণায়। ঠিক সেই সময় হঠাৎ মনে হলো মঞ্জুষার হাতের বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে আমার গলা থেকে। ও ধীরে ধীরে লুটিয়ে পড়ছে নিচের কার্পেটের উপর, যেন নিমেষেই সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। আমি সামনে তাকিয়ে দেখতে পেলাম প্রথম দিনের সেই পাগলাটে ভদ্রলোক মঞ্জুষার চুল টেনে ধরেছেন সজোরে। এই লোকটি তো আড়াল থেকে মঞ্জুষাকে লক্ষ্য করতো সবসময়, কেমন একটা সন্দেহের চাহনি দিয়ে ঘুরে বেড়াতো আশপাশ দিয়ে। আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। মঞ্জুষার ইন্দ্রিয় চেতনা লোপ পেয়েছে। নিশ্চল মূর্তির মতো মেঝেতে পড়ে রয়েছে ওর জ্ঞান শূন্য দেহটা। আমি আর সেই ভদ্রলোক মিলে মঞ্জুষাকে ভেতরে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। ওর গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে। মঞ্জুষার গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে আমি আর সেই ভদ্রলোক বাইরের ডাইনিংয়ে এসে বসলাম।
কিছুক্ষণ নীরবতার পর ভদ্রলোক নিজে থেকেই বললেন, आप लोग चले जाइए यहाँ से, ये जगह आप दोनों के लिए बिल्कुल ठीक नहीं है। আমি মেঝেতে একটা নিঃশ্বাস ফেলে বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আজ আপনি না থাকলে আমি হয়তো সত্যি মরে যেতাম। লোকটা দাঁত খিঁচিয়ে বলল, मोहिनी जाग रहा है, वो इतनी आसानी से नहीं छोड़ेगा, भागो यहाँ से भागो। কথাগুলো বলেই লোকটা তার গায়ের কম্বলটাকে ভালো করে পেঁচিয়ে দৌড় দিল জঙ্গলের দিকে। আমি ওর গমন পথের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সত্যি আজ বড় বিরক্ত লাগছে। এতটা পথ জার্নি করে প্রায় পৌঁছে গেছিলাম সিল্ক রুটের কাছাকাছি। মঞ্জুষার খবর পেয়ে তড়িঘড়ি আবার বাড়ি আসতে হলো, নাহলে আজকেই সব কাগজে সই হয়ে যেত। একটা এত বড় ইন্টারন্যাশনাল রকেট, তারা আমার জন্য কতদিন একটা ডিল ঝুলিয়ে রাখবে। কপালে ডগ দুটো চেপে ধরে উদ্ভ্রান্তের মতো চিন্তার ঘূর্ণিপাকে ঘুরছি আমি। মঞ্জুষার যা কন্ডিশন, যে কোনো দিন ডেলিভারি হয়ে যেতে পারে। তার উপর এই নতুন যে কে বসা ভয়, মোহিনীর প্রতিশোধ। তপতি দিয়ে আমাকে এক কাপ ব্ল্যাক কফি করে দিয়ে হাত কচলাতে কচলাতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম ও কি বলতে চায়। মঞ্জুষাকে দেখার কাজটা ওর পক্ষে করা আর সম্ভব নয়, খুব স্বাভাবিক। আজ মঞ্জুষার এই দানবীয় প্রেত মূর্তি দেখলে কেউই আর কাজ করতে রাজি হবে না। আমি জোর করলাম না তপতির দিকে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দিলাম তপতিদির দিকে। তপতিদি কাপা কাপা হাতে নোটটা নিয়ে দুবার পেছন ফিরে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, আপনি বৌদিমণিকে নিয়ে চলে যান বাবু। ওই মোহিনীর আত্মা হরিদুয়ারে কোনো গর্ভবতী মেয়ের ছাড়ে না। মেয়েটাকেও মারে, পেটের বাচ্চাটাকেও মারে, কাউকে ছাড়ে না ও বাবু। ওই রেশম পথের গর্ভবতী বেশ্যাদের তো এইভাবেই মেরে ফেলা হতো। তাদের উলঙ্গ দেহগুলিরে ছুরি ফেলে দেওয়া হতো ওই অন্ধকার কুটুরিতে। আপনি চলে যান এখান থেকে বাবু। বৌদিমণি খুব খুব ভালো মেয়ে, আমি জানি, কিন্তু ওই মোহিনীর আত্মা আপনার বউ বাচ্চা কাউকে বাঁচতে দিবে না। নিজেও পড়া পেটে মরেছিল তো, এই দগ্ধে এখনো জ্বলছে ওর অতৃপ্ত আত্মা। আপনি চলে যান দাদা বাবু। আমি কোনো উত্তর দিলাম না। তপতিদি মুখে আঁচল চাপা দিয়ে চলে গেল। মঞ্জুষা গভীর ঘুম ঘুমোচ্ছে। মোমবাতির আলোয় যেন এক পরলৌকিকতার সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা দীর্ঘাঙ্গী অলংকার পরিহিতা ছায়া একে বেঁকে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। মাঝে মাঝে হেসে উঠছে সে, আবার কখনো শুনতে পাচ্ছি এক সদ্যজাতের কান্না, যেন এক নারকীয় পরিবেশ। আমি দু হাতে কান চাপা দিয়ে মনকে শান্ত করার চেষ্টা করলাম। মঞ্জুষার ডেলিভারিটা না হওয়া পর্যন্ত এই হরিদুয়ার থেকে কোথাও যাওয়া চলবে না। এই হরিদুয়ারের মাটিতেই জন্ম নেবে আমার শিশু। নচেত আমার এত দিন ধরে তিল তিল করে গড়ে তোলা সমস্ত প্ল্যানটাই যে বানচাল হয়ে যাবে। ঘুমের রেশ জড়িয়ে আসে দু চোখে। মঞ্জুষা গর্ভবতী হওয়ার পর থেকে কতদিন কোনো নারী শরীরের উষ্ণ স্পর্শ পাইনি আমি। আজ ছায়া সঙ্গিনী প্রেতিনী মোহিনীর উপস্থিতিতে যেন আমার শিষ্ণুদেশ আন্দোলিত হচ্ছে বুঝতে পারছি। মোমবাতির আলোটা নিভিয়ে আহ্বান করলাম তাকে, আসো মোহিনী, আমরা মিলিত হই। তোমার ধোঁয়ার শরীরের আগ্রাসনে সিক্ত করো আমায়। আজ আমি আর কোনো রিস্ক নিইনি। মঞ্জুষাকে সাথে নিয়েই বেরিয়েছি। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি জানতাম মঞ্জুষাকে বাড়িতে রেখে আসলেই আবার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই মুহূর্তে মঞ্জুষার কোনো ক্ষতি হওয়া মানে আমার সমূহ বিপদ। যেন তেন প্রকারেই ওর পেটের বাচ্চাটাকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে। এতটা পথ জার্নি করতে মঞ্জুষার কষ্ট হবে জানি। ও গাড়ির কাঁচের উপরে মাথা রেখে চোখ বুজে ঘুমোচ্ছে। ওর ঘুমন্ত মুখটাই পাহাড়ের মতোই শান্ত, ধীর, নিশ্চল। কপালে সরু সরু চুলগুলো ওর মুখের উপর আনাগোনা করছে অস্থিরভাবে। তবুও মঞ্জুষা নিরুত্তাপভাবে ঘুমোচ্ছে। গতকালের ঘটনার পরও যেন আবার নুইয়ে পড়েছে। শিকলের মতো সরু শরীরটা যেন নুচ্ছ হয়ে গেছে ভারে। আমি নিজেই ড্রাইভ করছি, ফজিজকে সঙ্গে আনিনি। বেচারা বড্ড ভয় পেয়ে আছে সিল্ক রুটের গল্প শুনে। আজকে ডিলটা ফাইনাল হয়ে গেলেই কেল্লা ফতে, কোটি টাকার ডিল। আমার বাবা নৃপেন্দ্র নারায়ণও সারা জীবনে এই সিল্ক রুটে এত টাকার ব্যবসা করে উঠতে পারেনি। আর আমি মাত্র কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নতুন এক ব্যবসার ঢিপি খুলে বসেছি। আর তাতেই অর্থের নেশা আমাকে বুঁদ করে দিয়েছে। সিল্ক রুটের মূলত একক কোনো পথ নেই। এটি অনেকগুলো স্থলভিত্তিক বাণিজ্যিক পথের সমষ্টি, যা চীন, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশ ও ইউরোপকে যুক্ত করেছে। সিল্ক রোড নামটি এসেছে লাভজনক এশিয়ান সিল্ক থেকে। ওই সময়ে সিল্ক ব্যবসাকে কেন্দ্র করে সিল্ক রোডের যাত্রা শুরু হয়। বিলাসবহুল ও মূল্যবান এই পণ্যটি ইউরোপীয় ও মধ্য এশিয়ান বণিকদের ব্যাপকভাবে আকর্ষণ করতে থাকে এবং তারা স্বর্ণ, আইভারি, পশম, কাচের জিনিসপত্র, ঘোড়া ইত্যাদি বিনিময় চীন থেকে সিল্ক ক্রয় করে নিয়ে যেত। চীনা সিল্ক বা রেশমকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে আন্তর্দেশীয় বাণিজ্য। ফলে পণ্য দ্রব্য আনা নেওয়া ও সহজ ভ্রমণের জন্য প্রয়োজন হয়ে ওঠে একটি নিরবিচ্ছিন্ন বাণিজ্য পথে। সিল্ক রুটের অন্তর্ভুক্ত ছিল কৌশলগতভাবে তৈরি কিছু বাণিজ্য কেন্দ্র, বাজার, পণ্য কেনাবেচা, বিতরণ, গুদামজাতকরণ এবং বাণিজ্যে কাফেলাগুলোর জন্য পানি সরবরাহের উৎস হিসেবে তৈরি জলের প্রবাহ। রাজ্যের কেন্দ্রস্থল থেকে রাজ্যের পশ্চিম প্রান্তীয় অঞ্চলগুলোতে কাফেলারা সিল্ক পৌঁছে দিত। কিন্তু কাফেলাগুলো প্রায় সময় মধ্য এশিয়ার ছোট ছোট আদিবাসী গোষ্ঠীদের আক্রমণের শিকার হতো। এই আক্রমণ থেকে কাফেলাগুলোকে রক্ষা করতে ও বাণিজ্যের সুরক্ষা নিশ্চিত করতে হান সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট হান উরি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তার জেনারেল ঝাং কিয়ানকে দূত হিসেবে নিযুক্ত করে। হান সাম্রাজ্যের রাজধানী চেংএন থেকে শুরু করে বিস্তৃত পশ্চিমাঞ্চলের ভূপ্রকৃতি ও রাজনৈতিক অবস্থা সমূহ জানতে ঝাং কিয়ান তার বিশাল বাহিনী নিযুক্ত করে। কঠোর পরিশ্রম ও সাহসিকতার দৌলতে তারা এই নতুন অঞ্চল সম্পর্কে জানতে সক্ষম হয়। ধীরে ধীরে তারা পশ্চিমের গুরুত্বপূর্ণ অনেকগুলো ছোট ছোট রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়। এই অসাধারণ কূটনীতিবিদ ও আবিষ্কারক পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং পরবর্তীতে একইভাবে পশ্চিমা বিশ্বের সাথেও বাণিজ্যে প্রসারিত হয়। তখন থেকেই ব্যবসায়ীরা সিল্ক রোডে নিরাপদে ভ্রমণ ও বাণিজ্য পরিচালনা করতে থাকে। চীন থেকে বহির্বিশ্বে মূল্যবান সিল্ক নিয়ে যেতে ব্যবসায়ীরা নতুন এই বাণিজ্য পথ অনুসরণ করতে থাকে। চীন, কোরিয়া, জাপান, ভারতীয় উপমহাদেশ, ইরান, হর্ন অফ আফ্রিকা ও ইউরোপের সভ্যতার উন্নয়নে সিল্ক রোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিল্ক রোডের কল্যাণে এই সকল সভ্যতার সমূহের মধ্যে সুদূর প্রসারী অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। যদিও সিল্ক রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ছিল এশিয়ান সিল্ক। এই পথে অন্যান্য আরও অনেক কিছু বিনিময় হয়, যেমন ধর্ম, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি প্লেগের মতো রোগও এই পথেই ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক বাণিজ্যের পাশাপাশি সিল্ক রোডের কল্যাণে শিক্ষা সংস্কৃতির আদান প্রদানও হয়। সিল্ক রোডের সবচেয়ে মূল্যবান বিষয়টি ছিল বিভিন্ন জাতির মধ্যে সংস্কৃতির আদান প্রদান। শিল্প, সাহিত্য, ভাষা, ধর্ম, দর্শন, স্থাপত্যকলা সহ প্রতিটি সভ্যতার সমস্ত কিছু বিনিময় হয় সিল্ক রোডের মাধ্যমে। এমনকি 542 সালে সিল্ক রোড ধরেই ভয়ানক এক প্লেগ ছড়িয়ে পড়ে এবং তা পৌঁছে যায় কনস্ট্যান্টিনোপল পর্যন্ত, যা বাইজান্টিন সাম্রাজ্যের ধ্বংস ডেকে আনে। এই এত রকমের বণিকদের মনোরঞ্জনের জন্য সিল্ক রুটের প্রান্তেই গড়ে উঠেছিল ছোট বড় গণিকালয়। এখনো তার কিছু কিছু অবশিষ্ট আছে, তবে
খুবই কম। এখন শিক্ষার আলো ছড়িয়েছে, জীবিকার সন্ধান বেড়েছে, তাই গণিকাবৃত্তিও এখন ততটা নেই। আগে এই অঞ্চলে বেশ্যাদের দারুণ রমরমা ছিল। পরিবারই ছিল প্রায় 70-80টা। দূর দূরান্তের বণিকরা এসে এইসব নটিদের সেবা নিতেন কয়েক রাত, তারপর আবার বাতাসে ঘোড়ার কুড়ের ধুলো উড়িয়ে মিলিয়ে যেতেন প্রান্তরে। সুরা, গজল, বাইজি নাচের আসরে মত্ত থাকত এই অঞ্চল। সুন্দরী বাইদের নুপুরের নিক্ষণ ঝড় তুলত বৈশ্যদের হৃদয়ে। ব্যবসা শেষে জর্দা মাখা পান মুখে পুড়ে তারা নারী শরীরের কামে জর্জরিত হতেন বারবার। তবে এই বেশ্যাদের মধ্যে কেউ যদি ভুল করে গর্ভবতী হয়ে পড়ত, তার জন্য শাস্তি ছিল মারাত্মক। সেই গণিকাকে উলঙ্গ করে রক্তচন্দন মাখিয়ে নির্মমভাবে তরবারির এক আঘাতে কুপিয়ে খুন করা হতো। তারপর তার বিবস্ত্র লাশটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো কোনো এক গোপন কুঠুরিতে। কেউ সেই গোপন কুঠুরির হদিস জানত না। সবাই শুধু জানত এই কুঠুরির মধ্যে ঘুমিয়ে আছে অসংখ্য বেশ্যাদের লাশ। তারা সময় পেলেই আবার জেগে উঠবে তাদের গর্ভস্থ ভ্রূণকে সঙ্গে নিয়ে। তখনকার দিনে মনে করা হতো মেয়েদের গর্ভবতী হওয়ার পিছনে তাদের নিজেদেরই হাত থাকে। তারা স্বইচ্ছায় পুরুষের ঔরসের দ্বারা শরীরের সন্তান ধারণ করতে পারে। সেই দোষেই এইরূপ শাস্তি বরাদ্দ ছিল তাদের জন্য। বৃষ্টিটা আবার জোরে নামল। গাড়ির গতি সামান্য মন্থর করলাম। হাতে এখনো অনেক সময় আছে। ঘড়ির কাঁটা 11টার ঘরের দিকে এগোচ্ছে গুটি গুটি পায়। এখানকার লম্বা লম্বা গাছগুলো বড় নিঃসঙ্গ, একাকী। তারা সাক্ষী এই পথে ঘটে চলা সমস্ত ঘটনা। এখানকার গাছের পাতায় বৃষ্টির জল পড়লে কেমন যেন একটা ধারালো শব্দ হয়। মনে হয় কেউ যেন খুব জোরে ধাতব কোনো অস্ত্র দিয়ে কোনো কিছুকে পালা পালা করে দিচ্ছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরই আমার এতদিনের স্বপ্নের দিলটা ফাইন আপ হয়ে যাবে। একবার মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম কোনো ইম্পর্টেন্ট মেসেজ এসেছে কিনা। সামনের রাস্তা দিয়ে চোখ সরিয়ে মোবাইলের দিকে তাকাতেই হঠাৎ একটা তীব্র জোরালো হলুদ আলো এসে ঝাপটা মারলো আমার মুখে। আলোর তীব্রতায় আমার চোখ মুখ কুঁচকে গেল। কিছু দেখতে পেলাম না আমি। চোখ খুলতেই অসহ্য জ্বালা করতে লাগলো। গাড়ির স্টিয়ারিং এ হাত দুটোকে আর ধরে রাখতে পারলাম না, শত চেষ্টা করেও। এবার মনে হলো কেউ যেন হলুদ আলোটা আমার চোখের উপর দিয়ে ঘোরাচ্ছে প্রতিনিয়ত। দাদা লেগে গেল চোখে। আশেপাশে সবকিছু যেন আবছা হতে শুরু করলো। মনে হলো আমি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছি। তারপর সব কিছু কালো হয়ে গেল, যেন আমি কোনো বদ্ধ অন্ধকার কুঠুরির মধ্যে ঢুকে পড়েছি। কোথায় আমার গাড়ি? আমি তো বসে আছি মেঝের উপর। আশপাশ থেকে ভেসে আসছে অসংখ্য সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ। কেউ ঘুমাচ্ছে, কেউ মা মা বলে চিৎকার করছে, আবার কেউ বা শুধুই কেঁদে চলেছে এক টানা। বুঝলাম হাত পা নাড়াতে পারছি না। শরীরের প্রতিটা স্নায়ু যেন অবশ হয়ে গেছে। দেহে যতটুকু শক্তি ছিল সব গলায় একত্র করে ডাকলাম, মঞ্জুষা, মঞ্জুষা কোথায় তুমি? মঞ্জুষা তুমি পালাও, পালাও মঞ্জুষা, ও তোমায় মেরে ফেলবে। মোহিনী তোমায় মেরে ফেলবে মঞ্জুষা, ওরা সবাই তোমায় মেরে ফেলবে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। একদিকে মঞ্জুষাকে হারানোর ভয়, অন্যদিকে এতদিনের ডিলটা হারানোর যন্ত্রণা। মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল আমার। হঠাৎ মঞ্জুষার আর তো চিৎকার কানে আসলো। বুঝলাম আমার কানটা এখনো ভালোই সজাগ আছে। মঞ্জুষা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তীব্র চিৎকার করে গোঙাচ্ছে। আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। কোনো কীট যেন আমার দেহ থেকে সমস্ত শক্তি শুষে নিয়ে আমাকে পঙ্গু করে রেখেছে। মঞ্জুষা প্রসব বেদনায় কাতরাচ্ছে। ওর কণ্ঠের আকুতি, বেদনার্দ চিৎকার আমার ঝিম ধরানো শরীরের তন্ত্রীগুলিকে যেন কাঁপিয়ে দিচ্ছে অনবরত। এই অন্ধকার গুহার তিমির দুয়ার ভেদ করে সেই চিৎকার যেন ধাক্কা খেয়ে ফিরে আসছে হরিদুয়ারের পর্বত গাত্র থেকে।
আমি নিজের নখের উপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম মেঝে থেকে। মঞ্জুষার আর্তচিৎকার এখন আর শুনতে পাচ্ছি না। তবে কি ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তান? যে সন্তানকে পাওয়ার জন্য আমার এত উদ্দামতা, এত ব্যাকুলতা, সে কি তবে ভূমিষ্ঠ হয়েছে? আমি সরীসৃপের মতো মাটিতে বুক ঠেকিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম। মনে হলো আমার দৃষ্টিপথ পরিষ্কার হতে শুরু করেছে। এই গুহার তরল অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছি মঞ্জুষাকে। সে আমার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার নিম্নাঙ্গ রক্তের স্রোতে ভিজে যাচ্ছে। শরীরের শিরাগুলো অপরিসীম ফুলে উঠেছে। মাথার চুলগুলো এলোমেলোভাবে শূন্যের দিকে উঠছে। মঞ্জুষার মুখের মৃদুরতা আর নেই, পরিবর্তে সেখানে আছে এক ভয়াবহ হিংস্রতা, প্রতিশোধের জ্বলন্ত অঙ্গার। একজন সদ্য সন্তানের জন্ম দেওয়া নারী যে এভাবে দৃঢ় আক্রোশে দাঁড়িয়ে থাকতে পারে তা যেন কল্পনারও অতি। মঞ্জুষার এই পাতলা শরীরটার মধ্যেই যেন আশ্রয় নিয়েছে অসংখ্য প্রেতিনী। তাদের বাহু বলে বলিয়ান মঞ্জুষা এগিয়ে আসছে আমার দিকে। রক্তশূন্য চোখ দুটো দেখে আমার হৃৎপিণ্ডের গতি ক্রমশ ত্বরান্বিত হচ্ছে। আমি শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে মঞ্জুষার দিকে এগিয়ে গেলাম সদ্যজাতকে কোলে নেওয়ার জন্য। কিন্তু আমারই সন্তান, এই বাচ্চাটাকে একবার পেয়ে গেলেই হলো। আমি মোহিনী। একটা দৃঢ় শীতল কণ্ঠস্বরে যেন কাঁপুনি উঠল আমার শরীরে। দেখলাম মঞ্জুষার পেটের মধ্যেখানে উল্কি করে লেখা জানাইম। আতঙ্কে জরাগ্রস্ত হয়ে গেল আমার সমস্ত শরীর, মুখমণ্ডল, দেহ সব মঞ্জুষার, অথচ কণ্ঠস্বর মোহিনীর। উদর প্রান্তে আঁকা উল্কিটাতেও গণিকা বৃত্তির চিহ্ন। আমি এগিয়ে গেলাম বাচ্চাটাকে ওর কোল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। বাচ্চাটাই এখন আমার একমাত্র লক্ষ্য বস্তু। মঞ্জুষাকে ভালোবাসার প্রকৃত কারণ এখন মঞ্জুষার মাতৃজঠর ভেদ করে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীর বুকে। অতএব এখন আর মঞ্জুষাকে ভালোবাসার কোনো কারণ নেই। একটা খোলা হাসি ফুটে উঠল আমার মুখে। শুনতে পেলাম মোহিনীর কণ্ঠস্বর। স্বীকার কর পাপিষ্ঠ, কেন তুই এই বাচ্চাটাকে নিতে চাস? কেন তুই উদ্গ্রীব ছিলি সেই শিশুর জন্মের জন্য? মঞ্জুষার গর্ভের সন্তানের সাথে কি করবি তুই? আমি মৃদু হেসে ব্যঙ্গ করলাম পৃথিবীর ধমককে। আমি তো ব্যবসা করি, তাই নিজের সন্তানের সাথেও ব্যবসা করব। এটা আমার অনেক পুরনো ডিল। বাচ্চাটাকে ঠিক মতো ওদের হাতে ডেলিভার করতে পারলেই 2 কোটি টাকার চেকটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। নিজের সন্তানকে বিক্রি করবি তুই পাষণ্ড? আমি নির্বিকার ভাবে বললাম, হ্যাঁ করব। ব্যবসায়ীদের অত নরম মন হলে চলে না। এই দেশম পথেই মিলিত হয় সারা পৃথিবীর ব্যবসায়ীরা। তাদের এক একজনের এক এক রকম চাহিদা। এখানেই পাওয়া যায় বিশ্বের সেরা ধনীদের। এই সদ্যজাত বাচ্চাদের আরবে অনেক চড়া দামে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। উটের দৌড়ে তো এদেরই কাজে লাগানো হয়। খ্যাপা উটের পেছনে বেঁধে দেওয়া হয় সদ্যজাত বাচ্চাদের। বাচ্চা যত জোরে কাঁদবে, উট তত জোরে দৌড়াবে। তারপর একসময় কাঁদতে কাঁদতে শ্বাস বন্ধ হয়ে মরে যাবে। তারপর আবার নতুন বাচ্চার যোগান আসবে। এটাই আমার ব্যবসা, আরবে বাচ্চা সাপ্লাই দেওয়া। আর ব্যবসায় আপন পর বলে কিচ্ছু হয় না। বুঝতে পারলাম মঞ্জুষার শরীরের মধ্যে থাকা মোহিনীর আত্মা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। তার তৃষিত চোখে দেখা দিয়েছে রক্ত ক্ষুধা। আমি শেষ চেষ্টা করলাম বাচ্চাটাকে ওর কোল থেকে ছিনিয়ে নেওয়ার, কিন্তু ওই শক্তির কাছে তোপের মতো উড়ে গেলাম। ওর কণ্ঠস্বর আমাকে পালা পালা করে দিল। তোর বাবা এই রেশম পথের অগণিত গর্ভবতী বেশ্যাদের হত্যা করেছিল নির্মমভাবে, আর তুই তার ছেলে হয়ে নিজের ঔরসজাত বংশধরকে বিক্রি করে দিচ্ছিস মৃত্যুরাঙ্গিনায়।
তোর মরণ আজ কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ পারবে না। এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল মোহিনী। কবে নৃপেন্দ্রনারায়ণের বংশধরের রক্তে ভিজবে তার পদতল। তরবারি নয়, ধারালো নখের এক আঘাতেই বিদীর্ণ হল নরেনের বুক। রক্ত গঙ্গা বয়ে গেল অসংখ্য গণিকার উলঙ্গ লাশের উপর দিয়ে। তাদের অতৃপ্ত আত্মা যেন চিরশান্তি পেল। মোহিনী নৃপেন্দ্রনারায়ণের বংশধরকে মারতে চেয়েছিল, পাপীকে যোগ্য শাস্তি দিতে চেয়েছিল। নরেন মরেছে, কিন্তু বেঁচে আছে তার সদ্যজাত পুত্র সন্তান। মোহিনীও তো মা। হয়তো তার বুকে জ্বলছে প্রতিশোধের জ্বালা, তার অন্তরে স্তূপিত হয়েছে ঈর্ষার বারুদ, তবুও তো সে মা, গর্ভধারিণী। তবে সে কি করে অপর মায়ের কোল খালি করে দেবে? সে কি করে বিনা দোষে হত্যা করবে একটি সদ্যজাত শিশুকে? সন্তান হারানোর যন্ত্রণা কি তা সে জানে। মঞ্জুষার ক্লান্ত শরীরটার পাশে সদ্য জন্মানো শিশুপুত্রটিকে শুইয়ে রেখে মোহিনী চলে যায়। নিভে গেছে প্রতিশোধের আগুন, নিভে গেছে রক্ত ক্ষুধা। শত্রুর উদ্দেশ্য ধূলিসাৎ হয়েছে, পাপের উৎখাত হয়েছে হরিদুয়ারের মাটি থেকে। এবার থেকে আবার সদ্য ফোটা কুঁড়ির মতো শিশুদের হাসি কান্না আনন্দে ভাসবে হরিদুয়ার থেকে রেশম পথ।